আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাতছানিতে সারা দিন কি হবে না ভেবে। নমস্কার, আমি অনুপ্রিয়া। আর আজকে আমার পাশে বসে রয়েছে মিলন শর্মা। মিলন আমার বন্ধু এবং সহকর্মী। আপনারা সকলেই মিলনকে বিএনএন টিভির অন্যতম একজন সঞ্চালক হিসেবেই জেনে এসেছেন। মিলনের লড়াইটাকে আমরা আগেই কুর্নিশ জানিয়ে এসেছি। তবে আজকে মিলন আমার পাশে বসে আছে আরও একটি নতুন পরিচয় নিয়ে। হ্যাঁ, একদমই ঠিক, গায়ক মিলন শর্মা। প্রথম শ্রেণীর একটি চ্যানেলের রিয়েলিটি শোতে মিলনের গান ইতিমধ্যেই আমাদের হৃদয় কেড়েছে। আমরা ভীষণ গর্বিত এবং আনন্দিত। আমি মিলনের সাথে কথা বলবো, তার আগে সেই শোয়ের কিছু ঝলক আমি আপনাদের দেখিয়ে নেব। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচা ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাতছানিতে সারা দিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। আচ্ছা, এবার আসবো আমি মিলনের কাছে। মিলন, বলো কেমন লাগছে, অনুভূতিটা কেমন? আমার খুব ভালো লাগছে। অনুভূতি টেনশন মুক্ত বলবো না, টেনশন যুক্ত একটা অনুভূতি আছে আমার। কারণ ওখানে আমি প্রথম গেছি এরকম একটা বড় জায়গায়, আর আকাশাটে গান গাওয়াটা একটা স্বপ্ন সবারই। তো আমারও একটা স্বপ্ন ছিল। তো যাই হোক, ফাইনালি সেটা কখনো ভেবেছিলে টিভিতে গান গাওয়ার কথা? মানে ভাবতাম, কিন্তু সাহস হতো না কখনো যাবো। আমি কোনো অডিশনে যেতাম না সে অর্থে। একবার গেছি, আমাদের স্যার গান শিখতাম সুভাষিস মাইতি বহরমপুরে, উনি আমাকে এক দুবার জোর করে ঠেলে পাঠিয়েছেন ওইটাই। কিন্তু মানে নার্ভাসনেসের কারণে আমি কিছু করতে পারিনি। তবে এবার একটা অন্যরকমই সহায়ক ঈশ্বরের আশীর্বাদে যেতে পারলাম। তার সঙ্গে আমি কিছু আমার বন্ধুদের অবশ্যই যে ক্রেডিটগুলো আছে সেটা আমাকে বলতেই হবে। আমার বন্ধুরা রিক্ত সরকার আর বিকি দাস, এই দুজন, আর একটা বান্ধবী আছে শুভরমী দাস, এরা আমাকে খুব জোর করে ঠেলে নিয়ে গেছে পুরো একদম। আমি যেতে চাইছিলাম না, আমি যাবো না, আমার দ্বারা হবে না এসব। তো ওরা জোর করে ঠেলে নিয়ে গেল, চলো না, হবে না, কলকাতা ঘুরে আসবো। তো যাই হোক গেলাম। তারপরে তো ভালো লাগছে? হ্যাঁ, এখন ভালো লাগছে ভেবে, নিজেকে টিভিতে ভেবে? হ্যাঁ, ভালো লাগছে। এখন একটা হালকা টেনশন আছে, জানি না সামনে এগুলো কি হবে। আচ্ছা মিলন, আমরা জানি যে জীবনের বেশ অনেকটা প্রতিকূলতা কাটিয়ে তুমি এখানে এসেছো। অ্যাকচুয়ালি প্রতিকূলতা তো জীবনে থাকবেই, জীবনে প্রতিকূলতা থাকবে, তবে আমাদের একটু বেশি থাকে, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। তবে প্রতিকূলতা থেকে যে কূলতা, এই যে ডিফিকাল্টিস থাকে আমাদের জীবনে কিছু, তো সেটাকে যদি মনে করি তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না সামনে। তো আমি এভাবে নিজেকে দেখি যে ডিফিকাল্টিজ জাস্ট আ ওয়ার্ড, তাই না? তো সেভাবে নিজেকে আমি আমার যতটুকু ক্যাপাবিলিটি আছে সেই অনুযায়ী নিজেকে আমি সামনে এগোনোর চেষ্টা করি। আচ্ছা, এই প্রতিকূলতার মধ্যে থেকে গানটা কিভাবে আপন হলো? প্রতিকূলতার মধ্যে থেকে গান গাওয়াটা ঠিক কিভাবে এলো গানটা গলায়? গান বলতে আমাদের ফ্যামিলিতে ছোটো থেকে গান। আমার দাদু ভালো খোল বাজাতেন, কীর্তন করতেন আমাদের এখানে। আমার বাবাও ভালো খোল বাজান, আমার জেঠু গান করে। তো সেখান থেকে ওরা তো হরে কৃষ্ণ সংকীর্তন মানে করেন আর কি, কীর্তন। তো আমার অ্যাকচুয়ালি কীর্তন আমি ছোটো থেকে শুনি, তবে সে থেকে আমার অন্য গানের দিকে ঝোঁকটা হয়েছিল, রবীন্দ্রসঙ্গীত। আমি যখন স্কুলে ভর্তি হই তখন আমাদের একটা টিচার ছিল উজ্জ্বল দাস, তো উনি আমাকে প্রথম গান শেখান। এই ডোমকলে একটা স্কুল ছিল এখানে শাওনি সিংহমে আমরা একটা স্কুল খুলেছিল আর কি। তখন আমার অনেক ছোট, তখন আমার হাতে ঘুরে এখানেই হয়। তো সেখানে উজ্জ্বল দাস একজন টিচার ছিলেন আমাদের, উজ্জ্বল স্যার। তো উনি আমাকে গান শিখেছিলেন, আলো আমার আলো গো আলোয় ভুবন ভরা। তো এই গানটা প্রথম আমার লাইফে,
এবং ডোমকল একটা প্রোগ্রামে গানটা গেয়েওছিলাম 2004 সালে। তো ওই যে তখন থেকে শুরু হলো গান শেখা আমার। তারপরে কলকাতায় যখন স্কুলে পড়তে গেলাম, হুগলিতে উত্তরপাড়া লুইস বেল মেমোরিয়াল স্কুল ফর দি সাইটলেস স্কুলের নাম, সেখানে গান শিখতাম। বেলডাঙ্গা ঝুনকা প্রথমে আমি স্কুলে পড়েছি, তোমরা জানো। তো সেখানে গান শিখে আমি গান শেখার পরে আমার একটু গ্যাপ ছিল গানের। কলেজে যখন পড়লাম 3 বছর গ্যাপ ছিল আমার গানের, আবার ছেড়ে দিয়েছিলাম গান। তো তারপরে আবার এই বহরমপুরে ডিএড করতে এসে এই গান চলছে। তারপরে তো বন্ধুদের। আচ্ছা মিলন, আমি এখানটা একটু জিজ্ঞেস করব তোমাকে, যদিও আমাদের ব্যাপারটা জানা, তবু আমি দর্শকদের জন্য আরও একবার তোমার থেকে জানতে চাইবো, এই যে গানের ব্যাপারটা না হয় আমরা জানলাম, কিন্তু নিজেকে এত শিক্ষিত করে তোলার, বারবার আমি কথাটা আবার বলছি, এত প্রতিকূলতার মধ্যে থেকেও নিজেকে এত শিক্ষিত করে তোলা, স্কুল পেরিয়ে কলেজ, এই চিন্তাটা কি নিজের ছিল নাকি কাউকে পেয়েছো সাথে? কার ইচ্ছে হলো এতটা এগোনো? সত্যি কথা বলতে আমার বাবার খুব ইচ্ছে ছিল পড়ানো। আমার বাবা আমাদের একজন এমএলএ ছিলেন আমাদের ডোমকলের আগে, তখন আমি খুব ছোট ছিলাম। তো ওনার মুখে হয়তো বাবা শুনেছিলেন যে কলকাতায় এরকম ব্লাইন্ড স্কুল আছে। তো তখন বাবা আমাকে খুব বলতো যে তোকে কলকাতায় ভর্তি করবো, তুই পড়াশোনা করবি। তো তখন মনে হতো সবাই তো আমাদের পাড়ার সবাই আশেপাশে সবাই স্কুলে যায়, তা আমি যদি যাই তাহলে আমার নিশ্চয়ই ভালো লাগবে, হয়তো কলকাতায় আমি হোস্টেল থাকবো সেখানে, কিন্তু আমি তো শিখতে পারবো কিছু। তখন থেকে মনে একটা আগ্রহ জন্মায়। এবং আমার বাবা একটা অদ্ভুত একটা জিনিস করেছিল, তখন ব্রেল সম্বন্ধে ধারণা তো আমার বাবা ছিল না। আমরা তো ব্রেল মেথডে পড়ি, তোমরা জানো, এবং ব্রেল দেখেওছো অনেকে, যারা বিএন টিভি দেখেছেন আগে, এখনো যারা দেখছেন, নিশ্চয়ই আমার খবর যারা দেখছেন তারা দেখেছেন ব্রেল হাত দিয়ে পড়ি। তো সেই ব্রেল কিন্তু তখন ধারণা ছিল না। বাবার ধারণা ছিল যে আমাদের লেখাগুলো এই প্লাস্টিকের অক্ষরে, প্লাস্টিকের যে বাচ্চারা লেখাগুলো হয় না, ওরকম ভেবেছিল হয়তো। দিয়ে বাবা কাঠে একটা এরকম লম্বা একটা বড় কাঠে আহর্ষ দীর্ঘ ABCD সব আমাকে লিখে দিয়েছিল। তো ওইটা তো মাথায় ঢোকে না আমার ওইভাবে দেখে দেখে। অ্যাকচুয়ালি মেথডটা আমার ওরকম নয়, তবে যাই হোক বাবা চেষ্টা করেছিল, আমিও কিছুটা লেখার চেষ্টা করেছিলাম। ফাইনালি যখন ব্লাইন্ড স্কুলে ভর্তি হলাম তখন ব্রেল যে আমাদের লেখাটা সেটা শিখলাম। এই তো তারপর থেকে বই পড়ছি, এখন লিখছি। কলেজ গেলাম, এই তো ডিএলএড করলাম, প্রাইমারি পরীক্ষা দিলাম। পরীক্ষা ভালোই হলো, পাস মানে কোয়ালিফাই হয়ে গেছে। এখন খুবই ভালো লাগছে আমার কথাটা শুনে, এবং আমি আজকে মিলনের সাথে কথা বলে কোথাও গিয়ে নিজের সত্যাটাকে আরও একবার আমি ভাবছি যে কত ছোট ছোট ব্যাপারে আমরা ভেঙে পড়ি। সেখান থেকে দাঁড়িয়ে আমি ওকে দেখে আবার নতুন করে শিখলাম জীবনটা কেমন হতে পারে। আচ্ছা মিলন, আমি নিজের থেকে একটু জানতে চাইবো যে পৃথিবীটা তোমার চোখে কেমন? পৃথিবীর রংটা যদি আমরা যেভাবে দেখে এসেছি সেভাবে তুমি দেখে আসোনি, সেটা আমরা জানি। তোমার চোখে পৃথিবীর রংটা কেমন? পৃথিবীর অ্যাকচুয়ালি দেখো একটা কথা, রং আমরা দেখে অভ্যস্ত বলে সবুজকে সবুজ বলি, তাই না? কালোকে কালো, মানে এটা মানুষ বলে এসছে কিন্তু এটা, তাই না? এবং আমরা দেখছি যেটা চোখে পড়ছে বলে, তাই না? তো আমার ক্ষেত্রেও ঠিক সেম জিনিস আমি লোকে শুনছি বলে জিনিসটা। তো পৃথিবীর যে ব্যাপারটা, সবুজ গাছপালা, রঙিন একটা পৃথিবী, তাই না? রঙিন মানে কি সবকিছু একদম ফুলে ফলে, তাই না? সবকিছু থাকবে, তাই না? যেখানে কোনো প্রবলেম থাকবে না। প্রবলেম থাকবে না বলতে কি, হয়তো শস্য শ্যামলা সব থাকবে, যেটা আমরা দেখি চারিদিকে রঙিন লাগে ব্যাপারটা, তাই না? তো আমি অ্যাকচুয়ালি আমাদের বন্ধুদের চোখে, তোমাদের চোখে, আমার ফ্যামিলির চোখে, বাবা মায়ের চোখে, সকলের চোখে আমি পৃথিবীটাকে দেখি, এবং তোমরা যেভাবে পৃথিবীটা দেখো আমি সেভাবে দেখার চেষ্টা করি পৃথিবীটাকে, এটাই। খুবই সুন্দর মিলন, আমার খুব ভালো লাগছে আজকে আরো একবার তোমার সাথে এভাবে কথা বলতে পেরে। আমি আরো একবার জানাবো তোমাকে শুভকামনা, এগিয়ে চলো। যেহেতু তুমি রিয়েলিটি শোতে পৌঁছে গেছো, আমরা চাইবো আরো এগিয়ে যাও তুমি শোটাতে। একটা কি গান শুনবো আজকে আমরা এখানে? অবশ্যই। অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে একটু গলাটা হালকা বসে এই প্রোগ্রামটা করছি, তো সরি আগে থেকে আমি বলছি দর্শকদের। হ্যাঁ, মানে কিছু মনে করবেন না, গান গাইছি হালকা গান শোনাচ্ছি, আমার একটা প্রিয় গান, আমি গানটা খুব মানে মাঝে মাঝে করি। একটা গান, রূপম স্যারের একটা গান একটু শোনাই দু লাইন। আচ্ছা, শুনবো আমরা মিলনের গান। আচ্ছা। আমি ভিজেছি শহরের সন্ধ্যায়, সাইকেলে কালোয়, ঘুম ভেঙেছে অ্যালার্মে শব্দে, আমি ফিরতে চেয়েছি ভালোই, আমি ফিরেছি ফের তোমার কথায়, আর তোমার মায়াবী স্পর্শে আশ্রয় নিতে বারবার বিগত শত সহস্র আলোক বর্ষে। তুমি বলেছিলে ভালোবাসা সবচেয়ে বড় হতে পারে, কারণ স্তরঙ্গ জীবন স্রোতে কালবৈশাখী হতে পারে।
ঘর ভাঙা ভালোবাসা পারে ফের অন্য ঘর গড়ে দিতে, বিশ্বাসের নিঃশ্বাসে ভালোবাসা পারে ক্রোধ তুচ্ছ করে দিতে। ফিরে চলো সব ছিঁড়ে চলো, যেখানে মন যেতে চায় আমি আছি তোমার অপেক্ষায়। স্টেশনে যখন শেষ ট্রেন দাঁড়ায়, ফিরে চলো সব ছিঁড়ে চলো। তো এই হচ্ছে গান। থ্যাংক ইউ Okay, ভেরি you are মাচ most welcome. মিলন, এত সুন্দর একটি গান শোনার জন্য। আচ্ছা মিলন, কি ভবিষ্যতে নিজেকে গায়ক হিসেবেই দেখতে চাইছে? আমার একটা ছোট থেকে স্বপ্ন যে মানুষ যাতে আমাকে চিনে। আমার যেরকম ইচ্ছা আমি বলি, আমি একটা স্কুলে চাকরি করব, পাশাপাশি আমরা যাতে একটা অ্যাজ এ সিঙ্গার একটা পরিচিতি থাকে, আমি এরকমটা চাই। খুব বড় না হলেও যাতে মানুষ মোটামুটি আমাকে যাতে আমার গান শুনতে পায়, আমি যাতে মানুষকে একটু বিনোদন দিতে পারি, এরকম একটা আমার ইচ্ছা আছে। আমরা তোমার ইচ্ছাকে সম্মান জানাই এবং আশা রাখি তোমার ইচ্ছে পূরণ হোক। আমরা পথে ঘাটে ঘুরতেই মিলনের মতো আরো অনেককেই দেখে থাকি। এরকম অনেক মিলন শর্মাকেই আমরা রাস্তাঘাটে দেখি যারা নিজের পৃথিবীটাকে একটা গণ্ডির মধ্যে ভেবে নিয়েছে বা বেঁধে রেখেছে। সেরকম মিলন শর্মাদের জন্য তুমি কি বলবে? আমি বলবো যে নিজেকে একটা গণ্ডির মধ্যে আটকে রেখে লাভ নেই, কারণ আমাদের পৃথিবীটা কিন্তু অনেক বড়, তাই না? একদম। অনেক বড় পৃথিবী, এবং এই পৃথিবীতে কি আছে না আছে সবটাকে ফেস করো। প্রবলেম হচ্ছে ফেস করো না, প্রবলেমকে ফেস করো, তবেই দেখবে সলিউশন আসবে। যদি আমরা প্রবলেমকে ফেস করে দিই, প্রবলেমকে ফেস না করি, যদি ভয়ে গুটিয়ে যাই, তাহলে আমাদের সলিউশন কখনো আসবে না। তাহলে আমরা যে কাজটা করে গতানুগতিক হয়ে যেটা করে আর কি, আমাদের দৃষ্টিহীন যারা আমরা করি, এই মানে আমরা বেগিং করি যেটা আর কি, আমি এটা কাউকে ছোট করছি না, সরি, গিয়ে কিছু মনে করবেন না প্লিজ। তবে এখান থেকে আমাদের বেরোতে হবে। আমরা যে কিছু করতে পারি, সমাজকে আমাদের যে কিছু দেওয়ার আছে, সেটা সকলে যদি ভাবনা হয়, তাহলে এই ধারণাটা বলতে যাবে। একদিন আমিও রাস্তাঘাটে লোকে আমাকে আজকালও দেখবে যে 2-5 টাকা হাতে গুঁজে দিতে চায়। তবে এটা যাতে না হয় 10 বছর পরে, যাতে আমাদের পরের জেনারেশন যারা থাকবে, বা আমাদেরকে এটা মানে পাল্টে দিতে হবে ধারণা, যে না আমরা শুধু নিই না, আমরা কিছু দিও। তো আমি এটাই চাইবো আর কি, হোক এটা। আরও একবার আমার ভীষণ ভালো লাগছে আজকে মিলনের কথা শুনে, মিলনের পাশে বসে। আমি নিজেকে সত্যিই খুব গর্ববোধ করছি যে আমি এরকম একটা জায়গায় মিলনের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। আমি কুর্নিশ জানাবো ওর চিন্তাকে আরও একবার। আমার মনে হয় ওর কথাগুলো হয়তো আজকের পরে অনেকের জীবনই বদলে দিতে অনেক সাহায্য করবে। আমরা আশা রাখছি মিলনের স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি সত্যি হোক। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন BNN TV। নমস্কার। নমস্কার।